ইয়ুৎসুং লামা বললেন, 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় আমি নিজে অরুণাচলের তাওয়াং মঠে ছিলাম। চীন আক্রমণ করে প্রথম তাওয়াংই দখল করেছিল। তাদের আগ্রাসনের প্রথম লক্ষ্যই ছিল তাওয়াং। ভারতের উত্তর পূর্ব সীমান্তে তখন যুদ্ধের দামামা বাজছে। সাজো সাজো রব ভারতীয় সেনা মহলে। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত চীনা সেনাদের মুহুর্মুহু আক্রমণে অনেক জায়গাতেই ভারতীয় সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হচ্ছে। এই সময় লেফটেন্যান্ট কর্নেল BM ভট্টাচার্যের নেতৃত্বে এসে পৌঁছল গাড়োয়াল রেজিমেন্ট বাহিনী। শুরু হলো তুমুল যুদ্ধ। অক্টোবরের শেষ তখন। তাওয়াং মঠে সেই সময় আমি ছাড়া আরও কয়েকজন বিশিষ্ট লামা চীনা আক্রমণের বাস্তব তথ্যের সঙ্গে ভালোভাবেই পরিচিত ছিলেন। কিন্তু আমার কথা যেমন এখনও কেউ সহজে বিশ্বাস করতে চাইবে না, তেমনই তখন সেই লামাদের কথাও কেউ বিশ্বাস করতো না। পুরোটা শুনলে তোমরা বুঝতে পারবে। জেমস হিল্টনের নাম তোমরা শুনে থাকবে। তার লেখা একটি বিখ্যাত বই আছে। বইটির নাম লস্ট হরাইজন। নিজের এই বইয়ে তিনি তিব্বত ও ভারতের এমন কিছু রহস্যময় ঘাঁটির কথা উল্লেখ করেছেন যেখানে মানুষ শত শত বছর জীবিত থাকে কিন্তু কেউ বৃদ্ধ হয় না। 500-600 বছর বেঁচে থাকা সেখানে সম্পূর্ণভাবে স্বাভাবিক, তাও সবল ও সুস্থভাবে। এই প্রসঙ্গেই তিনি সাংগ্রিলা ঘাঁটির বর্ণনা দিয়েছেন। তার লেখায় তিনি বিশেষ কোনো স্থান নির্দিষ্ট করে দেখাননি একথা ঠিক, কিন্তু যে ইঙ্গিত তিনি দিয়েছেন তাতে স্থানটি ভারত তিব্বত ভুটান সীমান্তের কাছাকাছি হওয়া সম্ভব। এই বই প্রকাশিত হওয়ার পর দেশ বিদেশের অনেক অনুসন্ধানকারী দল এই সাংগ্রিলা ঘাঁটির খোঁজে এসেছে, কিন্তু কোনো দলই সফল হয়নি। অনেকেই অনুসন্ধানের সময় অদৃশ্য হয়ে গেছেন, যাদের কোনো খোঁজ খবরই আর পাওয়া যায়নি। সে যাই হোক, সাংগ্রিলা ঘাঁটির বিষয়ে চীন কিভাবে আর কোন সময় এই সব তথ্য জানতে পেরেছিল সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। কিন্তু এটা আমি নিশ্চিতভাবেই জানি, সাংগ্রিলা ঘাঁটির প্রতি প্রবল অনুসন্ধিৎসার বশীভূত হয়েই চীন 1950 সালে মরিয়া হয়ে তিব্বত অধিকার করেছিল। তিব্বত অধিকারের একমাত্র উদ্দেশ্য ছিল সাংগ্রিলা ঘাঁটির খোঁজ পাওয়া, কিন্তু সেই প্রয়াস বা সেই উদ্দেশ্য চীনের সফল হয়নি। আজও চীনের টহি বিমান নিয়মিতভাবে সাংগ্রিলা ঘাঁটির খোঁজে তিব্বতের আকাশে টহলদারি করছে, যদিও সফলতা আজও আসেনি। শঙ্কর মহারাজ বললেন, চীন যে এখনও সাংগ্রিলা ঘাঁটির খোঁজ পায়নি এটা আপনি সঠিক কী করে জানলেন? তাছাড়া চীনের মূল উদ্দেশ্যটা কি? সাংগ্রিলা ঘাঁটির দখল নিতে পারলে তারা কি করবে? লামাজি হেসে বললেন, চীন যেদিন সাংগ্রিলা ঘাঁটির খোঁজ পেয়ে যাবে সেদিনই চীনের তাবড় তাবড় নেতারা সেখানে চলে যাবে। রাজধানী বেজিংয়ে আর কাউকেই দেখা যাবে না। তবে হ্যাঁ, 1960 সালেই সাংগ্রিলা ঘাঁটির অস্তিত্ব সম্পর্কে চীন নিশ্চিত হয়ে গিয়েছিল। ওই অদৃশ্য ঘাঁটির সন্ধান তারা প্রায় পেয়েই গিয়েছিল, কিন্তু অল্পের জন্য এই সুযোগ তাদের হাতছাড়া হয়ে যায়। তা না হলে চীন এতদিনে অবশ্যই নিজেকে পৃথিবীর 1 নম্বর শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারত। আমি এই সব কাহিনী শুনে যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েছিলাম। কি শুনছি? কৌতূহল ক্রমেই বেড়ে চলেছিল। বললাম, যোগীবর, কি হয়েছিল সেই সময়ে? ইয়ুৎসুং লামা বললেন, আসলে ব্যাপারটা হয়েছিল এই রকম। ওই অগম্য আর অগোচর সাংগ্রিলা ঘাঁটির একজন বিশিষ্ট লামা ভ্রমণ করতে করতে তিব্বতের রাজধানী লাসায় পৌঁছে গিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল দলাই লামার সঙ্গে সাক্ষাৎ করা এবং সাংগ্রিলা ঘাঁটির বিষয়ে কথা বলা, কিন্তু দুর্ভাগ্যবশত তার প্রতি চীনাদের নজর পড়ে যায়। তারা তাকে বন্দি করে নিয়ে যায়। লামার প্রতি তাদের কোনো সন্দেহ হয়েছিল। প্রায় 4 মাস চীনারা তাকে কাস্টাডিতে রেখেছিল। যখন চীনের ডাক্তাররা আর বৈজ্ঞানিকরা বিভিন্ন ধরনের পরীক্ষার পর জানালেন যে এই লামার বয়স 500 এর বেশি,
তখন চীনাদের বিস্ময়ের আর সীমা পরিসীমা রইল না। সেই লামার শারীরিক আর মানসিক স্থিতি একজন 40 বছরের সুস্থ ও সবল ব্যক্তির মতোই ছিল। এই রিপোর্টের পর চীনাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে ওই লামা অবশ্যই সাংগ্রিলা ঘাটির নিবাসী। আর এটা বিশ্বাস হওয়ার পরেই চীনারা তাকে তাদের পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ শুরু করলো। ভয়ঙ্কর আর বীভৎস রকমের যাতনা দিতে থাকলো তাকে। সব রকমের ধমকানো ও ভয় দেখানো চলতে থাকলো, কিন্তু তারা কিছুতেই সেই লামার কাছ থেকে সাংগ্রিলা ঘাটির হদিশ বার করতে পারল না। চীনাদের সব রকমের শারীরিক নির্যাতন তার মৌনতা ভঙ্গ করতে পারল না। তার নাম ছিল ডুম্পা লামা। একটু থেমে হেসে উঠলেন ইউৎসুং লামা। তারপর বললেন, তৎকালীন চীনের প্রথম সারির কয়েকজন রাষ্ট্রনেতা ব্যক্তিগতভাবে সাংগ্রিলা ঘাটির খোঁজ পাওয়ার জন্য অত্যাধিক উৎসাহী ছিলেন। সাংগ্রিলা ঘাটির সন্ধান পেলে শত শত বছর ধরে সুস্থ ও সবল দেহের অধিকারী রাষ্ট্রনেতাদের হাত ধরে চীন ক্ষমতার শীর্ষে থাকতে পারবে। তাওয়াং মঠে বসে এই ডুম্পা লামার সঙ্গে কথা বলার সময়েই এইসব তথ্য আমরা জানতে পারি। তিনি যখন চীনাদের হাতে বন্দী ছিলেন, তখন কোনো অসতর্ক মুহূর্তে চীনাদের এই বিষয়ে আলোচনা তার কানে আসে। যখন এই লামার অসাধারণ মৌনব্রতর কথা নেতাদের কাছে পৌঁছল, তখন তারা এক পরিকল্পনা তৈরি করলেন। তাদের গভীর বিশ্বাস ছিল যে তাদের এই পরিকল্পনা সফল হবেই। তারা তখনই ওই লামাকে বিনা শর্তে মুক্তি দেওয়ার আদেশ দিলেন। তাদের চিন্তা এটাই ছিল যে মুক্তি পাওয়ার পর ওই লামা আজ না হোক কাল সাংগ্রিলা ঘাটিতে ফিরবেনি। তখন তার হদিশ পেতে অসুবিধে হবে না। তার প্রতি অলক্ষ্যে তীক্ষ্ণ নজরদারি রাখার জন্য আদেশ দেওয়া হলো। কিন্তু ডুম্পা লামা পুরো ব্যাপারটাই অনুমান করতে পেরেছিলেন। তিনি নিজের ঘাটির দিকে না গিয়ে সোজা ভারতের দিকে চলে আসেন এবং কোনো রকমে লুকিয়ে চুরিয়ে ভারতে প্রবেশ করলেন। তারপর সোজা আমাদের তাওয়াং মঠে এসেই উপস্থিত হলেন। কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।